শ্রাবণীর ঘরের দরজা বন্ধ। জামিল সাহেব দরজায় টোকা দিয়ে বললেন, আসবো মা। শ্রাবণী বলল, এসো বাবা। জামিল সাহেব ঘরে ঢুকলেন। মেয়ের বিছানায় পা তুলে বসলেন। তার হাতে জ্বলন্ত সিগারেট। তিনি বললেন, তোর ঘরে সিগারেট খাওয়ার অনুমতি আছে তো? অনুমতি নেই, তবে তুমি খেতে পারো। জানালাটা ভালো করে খুলে দে, ধোঁয়া চলে যাবে। শ্রাবণী জানালা খুলে দিল। জামিল সাহেব বললেন, তোর সুন্দরবনের বাঘের খবর চলে এসেছে। লাস্ট রিপোর্ট, বাঘ-বাঘিনীর সংখ্যা সবই আছে। এই সঙ্গে স্পটেড ডিয়ারের সংখ্যাও আছে। এই যে কাগজটায় লেখা। থ্যাঙ্কস বাবা, মেনি থ্যাঙ্কস। জামিল সাহেব সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, নবনীকে দেখছি না, নবনী কোথায়? শাহেদ ভাইয়ের সঙ্গে নদীর দিকে হাঁটতে গেছে। ও দেখি সারাদিন হাঁটাহাঁটির মধ্যেই আছে। তোর হাঁটতে ভালো লাগে না? না। তোর পায়ের অবস্থা কি, ব্যথা সেরেছে? জামিল সাহেব চুপচাপ সিগারেট টানতে লাগলেন। শ্রাবণী বলল, বাবা, আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে এসেছো। এখন বুঝতে পারছো না বলা ঠিক হবে কিনা। দ্বিধার মধ্যে পড়েছ, বলে ফেলো। জামিল সাহেব বললেন, একটু আগে তুই যে কাণ্ডটা করেছিস তা আমার পছন্দ হয়নি, সেই কথাই বলতে এসেছি। কোন কাণ্ডের কথা বলছো? হরবোলাকে যে 1000 টাকা দিয়েছি সেটা? হ্যাঁ, 1000 কেন, ইচ্ছে হলে তুই 5000 টাকা দিবি, সেটা কোনো কথা না। কিন্তু যেখানে আমি 200 টাকা দিয়েছি সেখানে তুই আমাকে ডিঙ্গিয়ে 1000 টাকা দিলি। তুই আমাকে ছোট করলি। বাবা, আমি ওর কাণ্ড কারখানা দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি ভেবেছিলাম আমরা যেমন মুগ্ধ হয়েছি তুমিও লোকটাকে ঠিক সেরকম মুগ্ধ করবে। কিন্তু তুমি তাকে মাত্র 200 টাকা দিলে। আমার মনটা খারাপ হয়ে গেল। এই দরিদ্র দেশে 200 টাকা মাত্র না মা, তোর কাছে মাত্র মনে হয়েছে। ওর কাছে ছিল এটা অপ্রত্যাশিত। ও প্রচণ্ড রকম খুশি হয়েছিল। হ্যাঁ, তা অবশ্যই খুশি হয়েছিল, কিন্তু তুমি তার খুশি হবার ক্ষমতা অতিক্রম করতে পারোনি। আমি করেছি। 1000 টাকা পেয়ে কিরকম ভেউ ভেউ করে কেঁদেছিল। ওর কান্না দেখে আমার নিজের চোখেও পানি এসে গেল। যে কাজটা আমি করলাম সে কাজটা তুমি করতে কেন পারলে না? তোমার তো টাকার অভাব নেই। টাকা থাকলেই সবসময় এমন দেওয়া যায় না। পাবলিক ফিগারদের দিকে সবার চোখ থাকে। সবাই বলবে, জামিল সাহেব 2 হাতে টাকা ছড়ায়, কোথায় পায় এত টাকা? কে কি ভাববে না ভাববে তাই মেনে আমাদের চলতে হবে? তোমাকে না চললেও চলবে, কিন্তু আমাকে চলতে হবে। শ্রাবণী নিচু গলায় বলল, বাবা, আমি তোমাকে হার্ট করে থাকলে ক্ষমা চাচ্ছি। আমি কাউকেই হার্ট করতে চাই না, কিন্তু আমার ভাগ্য এত খারাপ যে সবাইকে হার্ট করি। জামিল সাহেব উঠতে উঠতে বললেন, আচ্ছা ঠিক আছে, এটা এমন কিছু না। লেট আস ফরগেট ইট। শ্রাবণী কাঁদছে। বাবা কঠিন কিছু বললেই তার চোখে পানি আসে। একটু আগে চাঁদ উঠেছে, আলো এখনো স্পষ্ট হয়নি। স্বপ্ন স্বপ্ন আলো। নবনী এবং শাহেদ হাঁটছে। নবনী তার অভ্যাস মতো মাটির দিকে তাকিয়ে হাঁটছে। পায়ের নিচে চকচকে সাদা বালি। নবনীর মনে হচ্ছে চিনির দানার ওপর দিয়ে হাঁটছে। খানিকটা বালি এনে জিভে ছোঁয়ালে মিষ্টি লাগবে। নবনী নিচু হয়ে কিছু বালি হাতে নিল। শাহেদ বলল, কি করছো? কিছু করছি না, বালি নিয়ে খেলছি। তুমি হাতে নিয়ে দেখো কি ঝকঝকে বালি। হাত পাতো, তোমার হাতে কিছু বালি দিয়ে দেই। শাহেদ বলল, শ্রাবণীর মধ্যে তো আছেই, তোমার মধ্যেও অনেক ছেলে মানুষই আছে। নবনী বলল, আমাদের সবার মধ্যেই আছে, তোমারও আছে। থাকলেও চাপা পড়ে আছে, পাথর চাপা। পাথরটা সরিয়ে ফেলো, তারপর আমার সঙ্গে কিছু ছেলে মানুষই করো। শাহেদ হাসতে হাসতে বলল, কি বলতে বলছো? তোমার যা করতে ইচ্ছে হয় করো। জুতা খুলে ফেলে চলো আমরা ওই চরে চলে যাই। মাঝখানে পানি খুব অল্প, হাঁটু পানিও না। চলো যাই।
তারা চরে গিয়ে উঠল। চরের বালি আরো পরিষ্কার, ঝকঝক করছে। নবনী বলল, তোমার কাছে কি মনে হচ্ছে না সাদা চাদর বিছানো? আমার কাছে বালি বিছানো বলেই মনে হচ্ছে। ছেলেরা বাই নেচার প্র্যাকটিক্যাল ধরনের হয়। কল্পনা বিলাস ছেলেদের এমনিতেই কম, আমারও কম। আমি হলাম ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ী মানুষের কল্পনা শক্তি থাকে না? খুব কম থাকে। তুমি একজনও কবি সাহিত্যিকের নাম বলতে পারবে না যে ব্যবসায়ী। চরের বালি দেখে আমার জানতে ইচ্ছে হচ্ছে বাণিজ্যিকভাবে এই বালি নিয়ে বিক্রি করা যায় কি না। কেন বাজে রসিকতা করছো? এসো বসি। তোমার সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে না? হোক নষ্ট। তারা পাশাপাশি বসল। নবনী হালকা গলায় বলল, তুমি হঠাৎ চলে আসায় আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা কোনোদিন তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার ছুটিটাই অন্যরকম হয়ে গেছে। তোমার ভাবভঙ্গি দেখে আমি অবশ্যই কিছু বুঝতে পারিনি। শ্রাবণী বরং অনেক হইচই করেছে। আমি শ্রাবণীর মতো না, আনন্দিত হলেও চুপ করে থাকি, কষ্ট পেলেও চুপ করে থাকি। গাছের মতো। হ্যাঁ, গাছের মতো। নিজের আনন্দ দুঃখের কোনো কথাই কাউকে জানাতে ইচ্ছা করে না। শাহেদ সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, কেউ একজন বোধহয় থাকা দরকার যাকে সব কথা বলা যায়। হয়তো দরকার। আমি ঠিক করেছি কি জানো, আমি সারা জীবনে শুধু একজন মানুষকে রাখবো যাকে সব কিছু বলবো। কখনো দ্বিতীয় কেউ থাকবে না। সেই ভাগ্যবান একজনটিকে আমি। নবনী ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, এখনো ঠিক জানি না। এখনো জানি না মানে? সত্যিই জানি না। যে ছেলেটিকে তুমি দুদিন পর বিয়ে করতে যাচ্ছ তাকে তুমি সব কথা বলতে পারবে না। হয়তো পারবো, কিন্তু আমি এখনো জানি না। স্বামী হলেই তাকে সব কথা বলা যায় তা তো না। বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে অনেক দূরত্ব থাকে। আমার বাবা মাকে দিয়েই দেখি, তারা দীর্ঘ জীবন পাশাপাশি বাস করছেন। রাতের পরে রাত একই খাটে ঘুমোচ্ছেন। বাবার অসুখ হলে মা রাত জেগে সেবা করছেন। কিন্তু কি ভয়ঙ্কর দূরত্ব তাদের মধ্যে। আমার ধারণা মা সারা জীবনে এমন কাউকে পাননি যাকে সব কথা বলতে পারেন। আবার বাবাও এমন কাউকে পায়নি যাকে সব কথা বলতে পারেন। তাদের হয়তো দরকার নেই। হ্যাঁ, তাও হতে পারে। তাদের হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার প্রয়োজন আছে। আমি একজন কাউকে আমার সব কথা বলতে চাই। শাহেদ সিগারেটে টান দিয়ে বলল, আমাকে বিবেচনার মধ্যে রাখতে পারো। তোমার সব গোপন কথা শুনতে হলে কি সব গুণাগুণ থাকতে হবে তা অবশ্যই আমি জানি না। তুমি আমার কথাগুলি খুব হালকাভাবে নিচ্ছ। হালকাভাবে নিচ্ছি না নবনী, আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। তোমাকে আমি ঠিক বুঝতে পারি না। বুঝতে না পারার মতো কি করলাম? অনেক কিছুই তুমি করো। তুমি আমাকে কনফিউজ করতে চাও। একটা উদাহরণ দাও। থাক, উদাহরণ দিতে চাচ্ছি না। নবনী বলল, তোমার কিছু মনে পড়ছে না বলে উদাহরণ দিতে পারছো না। মনে পড়লে নিশ্চয়ই দিতে। শাহেদ বলল, মনে পড়লেও দিতাম না। উদাহরণ দেওয়া মানে ঝগড়া করা। এখানে আমি ঝগড়া করতে চাই না, আমি অন্য কিছু চাই। নবনী ক্ষীণ গলায় বলল, কি চাও? তোমার মনে আছে নিশ্চয়ই, তুমি বলেছিলে আমি যা চাবো তাই পাবো। নবনী বলল, চলো উঠা যাক, আমাদের নিতে আসছে। কে নিতে আসছে? রহমত ভাই আসছে, ওই দেখো। নবনী উঠে দাঁড়ালো। রহমত লম্বা লম্বা পা ফেলে এদিকেই আসছে। শাহেদ বলল, ওকে চলে যেতে বলো। আমার বসে থাকতে ভালো লাগছে, বসি আরো কিছুক্ষণ। নবনী বলল, আমার বসে থাকতে ভালো লাগছে না, শীত লাগছে। শাহেদ বলল, মনে হচ্ছে হঠাৎ তুমি আমার উপরে রেগে গেছো। তোমাকে রাগানোর মতো কিছু কি করেছি? নবনী জবাব দিল না। ডাক বাংলোর দিকে হাঁটতে শুরু করলো। পেছনে পেছনে শাহেদ আসছে। চাঁদের আলো এখন আরো পরিষ্কার হয়েছে। অস্পষ্ট ছায়া ছায়া ভাব দূর হয়েছে। ঘরে ঢুকে নবনী দেখল জাহানারা শোবার ঘর অন্ধকার করে শুয়ে আছেন। তার মাথার চুল বিলি করে দিচ্ছে মিলু বুয়া।
নবনী বলল, কি হয়েছে? জাহানারা বললেন, মাথা কেমন জানি করছে, তোরা খেয়ে নে, আমি উঠতে পারবো না। বেশি খারাপ লাগছে মা? জাহানারা জবাব দিলেন না। নবনী বলল, ডাক্তারকে খবর দিতে বলবো? জাহানারা বিরক্ত গলায় বললেন, কাউকে খবর দিতে হবে না, তুই যা। নবনী বের হয়ে এলো। জাহানারা মিলুকে দরজা বন্ধ করে দিতে বললেন। দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। রাতে শ্রাবণীও কিছু খেলো না, তার নাকি গলা ব্যথা করছে। খাবার টেবিলে জামিল সাহেবও গম্ভীর হয়ে বসে রইলেন। নবনী বলল, তোমারও কি শরীর খারাপ লাগছে বাবা? না, আমার শরীর ঠিকই আছে। তোর মাকে নিয়ে সমস্যা, রাতে ঘুমায় না, জেগে বসে থাকে। কাল রাত 3টার সময় উঠে দেখি সে ডাইনিং হলে বসে আছে, উলের কি যেন বানাচ্ছে। আমি বললাম, কি বানাচ্ছ? সে বলল, কিছু না। নবনী বলল, নতুন জায়গায় মার ঘুম আসে না? জামিল সাহেব তিক্ত গলায় বললেন, নতুন জায়গা পুরাতন জায়গা না, কোনো জায়গাতেই তার ঘুম আসে না, বাড়িতেও তো ঘুমায় না। সাহেব বলল, ভালো কোনো ডাক্তার দেখানো দরকার মনে হয়। জামিল সাহেব বললেন, ভালো ডাক্তারের তো অভাব নেই, প্রচুর আছে, দেশে আছে বিদেশে আছে। দেখাতে না চাইলে কিভাবে কি করব? ছুটি কাটাতে এসে যদি এমন অসুখ বিসুখের যন্ত্রণায় পড়ি তাহলে ভালো লাগে? রান্না ছাড়াও তো এই পৃথিবীতে আরও কাজকর্ম আছে। নবনী বলল, বাবা তুমি বেশি রেগে যাচ্ছ। আমি খুব কম রেগেছি মা, খুবই কম। আমি সবাইকে সবার মতো থাকতে দেই, কারো ছুটি নষ্ট করতে চাই না। আমার থিওরি হলো, বেড়াতে এসেছি, বেড়াতে এসে যে যেভাবে আনন্দ পেতে চাই পাক। তোর মা রান্নাঘরে দরজা বন্ধ করে বসে থাকতে চাচ্ছে, থাক। শ্রাবণী একবার রাত 3টার সময় একা একা নদীর পাড়ে গেল, আমি রাগ করেছি, কিন্তু কিছুই বলিনি। এখন শুনলাম সে একটা মই জোগাড় করেছে, ছাদে উঠবে। ছাদে এমন কি জিনিস যে মই জোগাড় করে উঠতে হবে? নবনী হেসে ফেলল। মেয়ের হাসি মুখ দেখে জামিল সাহেবও কিছুক্ষণের মধ্যে হেসে ফেললেন। সাহেদের দিকে তাকিয়ে বললেন, পারিবারিক অনেক সমস্যা তোমার সামনেই আলাপ করলাম, তোমাকে পরিবারের একজন ধরি বলেই তা করেছি। আমি আমার সমস্যা বলে বেড়াই না, ইচ্ছাও করে না, সময়ও নেই। সাহেদ প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, এত জায়গা থাকতে আপনি এখানে ছুটি কাটাতে এসেছেন চাচা? যুবক বয়সে একবার এসেছিলাম, পাখি শিকারের জন্য এসেছিলাম, এই ডাকবাংলোয় ছিলাম। এখান থেকে 10 মাইল দূরে মাহিন্দার জলা নামে একটা বিলের মতো আছে, সেখানে পাখি শিকারের জন্য গিয়েছিলাম। অদ্ভুত দৃশ্য, আবারও সেই দৃশ্য দেখার জন্যই এসেছি। দৃশ্য কি দেখব, যন্ত্রণায় যন্ত্রণায় অস্থির। এবারও কি পাখি শিকারে যাবেন? পাগল হয়েছ? মন্ত্রী হয়ে পাখি শিকারে গেলে উপায় আছে, সব পত্রিকার ফ্রন্ট পেজে ছবি চলে যাবে। তবে তোমরা যাও, দেখে আসো, পাখি শিকারের দরকার নেই। ব্যাপার কি দেখে আসো। থানার একটা স্পিড বোট আছে, নষ্ট ছিল, ঠিক করেছে, কাল ভোরে তোমাদের নিয়ে যাবে। আপনি যাবেন না? না, আমি যাব না। আমি সঙ্গে থাকলে তোমরা মন খুলে হইচই করতে পারবে না। তাছাড়া এদিকে আমার কিছু কাজও আছে। শাহেদ বলল, বেড়াতে এসেছেন, এখন আবার কাজ কি? আপনিও চলুন, সবাই মিলে হইচই করে আসি। জামিল সাহেবের খাওয়া হয়ে গেছে। তিনি হাত ধুতে ধুতে বললেন, আমি যেতাম, পাখি দেখার জন্যই এসেছি, কিন্তু এখন যদি যাই আমাকে একা যেতে হবে। নবনীর মাকে সঙ্গে নেওয়া যাবে না, এইভাবে যাওয়া যায় না। শাহেদ বলল, আমরা ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করব। পারবে না, পৃথিবীর সব কাজ পারবে, এই কাজটা পারবে না। আমার অ্যাডভাইস হচ্ছে, চেষ্টা করতেও যেও না। তার মেজাজ এখন আকাশে উঠে আছে, চেষ্টা করতে যাবে, সে একটা বিশ্রী কাণ্ড করবে। আমি চাই না এখন একটা বিশ্রী কাণ্ড হোক। নবনী। জি বাবা। তোর মাকে কিছু খাওয়াতে পারিস কিনা দেখ, সে দুপুরেও কিছু খায়নি। জাহানারার ঘরের দরজা বন্ধ, তিনি দরজা খুললেন না। ভেতর থেকে মিলু বলল,
আপা আপনারে চলে যাইতে বলছে। নবনী বলল, ঠান্ডা পানি এনেছি মা, দরজা খোলো, পানিটা রেখে যাই। জাহানারা কঠিন গলায় বললেন, পানি লাগবে না, ঘুমোতে যা। নবনী ঘুমোতে এলো অনেক রাতে, 12টা পার করে। শ্রাবণী জেগে আছে, গভীর মনোযোগে বই পড়ছে। গল্পের বই না, পাঠ্য বই। সব গল্পের বই সুটকেসে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছে। এখন শুরু হয়েছে পাঠ্য বইয়ের পালা। নবনী বলল, এখনো জেগে আছিস? তোর না গলা ব্যথা? শ্রাবণী বলল, শুধু গলা ব্যথা না পা, জ্বর এসেছে, কপালে হাত দিয়ে দেখো। নবনী কপালে হাত দিল, আসলেই জ্বর, বেশ জ্বর। নবনী বলল, তুই এই জ্বর নিয়ে দিব্যি পড়াশোনা করে যাচ্ছিস? আমি কোনো কিছুকেই পাত্তা দেই না। তাছাড়া আমার হচ্ছে ভাল্লুক জ্বর। এই আছে এই নেই। তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করে যখন বিছানায় শুতে যাব, তখন দেখবে জ্বর নেই। তুই কি কিছু খাবি? খিদে লেগেছে? না, তেঁতুলের আচার খেতে ইচ্ছে হচ্ছে। সেটা তো এখন পাওয়া যাবে না, কাল চেয়ারম্যান চাচাকে বলবো। নবনী খাটে বসতে বসতে বলল, তুই খুব সুখে আছিস? শ্রাবণী বলল, হ্যাঁ, খুব সুখে আছি। আমাকে কেউ অসুখী করতে পারবে না। আমাকে অসুখী করা খুব কঠিন। তুমি আমার মতো না, তোমাকে 1 সেকেন্ডে অসুখী করা যায়। চুপ কর তো, আয় ঘুমোতে আয়। শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমোতে গেল। বড় বোনকে জড়িয়ে ধরে বলল, আজ আমরা খানিকক্ষণ গল্প করব, কেমন আপা? আচ্ছা, গল্প কর, আমি শুনি। শাহিদ ভাই আসায় ভালোই হয়েছে। তোমার সঙ্গে আমি খানিকক্ষণ গল্প করার সুযোগ পাচ্ছি। এমনিতে বুঝি আমার সঙ্গে গল্প করার সুযোগ পাস না? পাই না। রাতে পাশাপাশি শুয়ে গল্প করার অন্যরকম আনন্দ। আচ্ছা আপা, আজ নাকি তুমি ওই মাস্টার সাহেবের খোঁজে গিয়েছিলে? কে বলল? আমি অনুমান করেছি। চেয়ারম্যান চাচা বললেন তুমি বটগাছের কাছে গিয়েছিলে। সেখান থেকেই ধারণা করলাম তুমি নিশ্চয়ই ইংরেজির অধ্যাপকের সন্ধানে গিয়েছ। আমি গাছটাই দেখতে গিয়েছিলাম, কারোর সন্ধানে যাইনি। রেগে যাচ্ছ কেন আপা? সাধারণ কথা বলেছি, তুমি রেগে যাচ্ছ। ওই ভদ্রলোক সম্পর্কে তোমার এক ধরনের কৌতূহল আছে বলেই তুমি বটগাছটার কাছে গিয়েছ। তুমি মনে মনে আশা করেছিলে যে বটগাছের কাছে ওই ভদ্রলোকের দেখা পেয়ে যাবে। আমি এমন কিছুই ভাবিনি। তুই কি মনের ডাক্তার হয়ে গেছিস? শ্রাবণী হালকা গলায় বলল, আমাদের সমস্যা কি জানো আপা? আমরা বেশিরভাগ সময় জানি না আমরা কি চাই। যেটা চাই বলে মনে হয় সেটা আসলে চাই না। তুমি তীব্রভাবে শাহেদ ভাইয়ের সঙ্গ কামনা করছো। এটা এক ধরনের ভ্রান্তিও হতে পারে। তুমি হয়তো অন্য কিছু চাচ্ছ, বুঝতে পারছো না। নবনী বিরক্ত হয়ে বলল, এইসব কথা তুই কোনো উপন্যাস থেকে বলছিস? শ্রাবণী খিলখিল করে হেসে ফেলল। নবনী বলল, হাসি বন্ধ কর, রাগে গা জ্বলে যাচ্ছে। শ্রাবণী আরো শব্দ করে হেসে উঠল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তোমার রাগ আমি আরো বাড়িয়ে দিচ্ছি। এই যে শাহেদ ভাইয়ের কথাই ধরো, শিক্ষিত, বুদ্ধিমান, কৃতী এবং সুপুরুষ একজন মানুষ। নিজের ওপরে তার প্রচণ্ড আত্মবিশ্বাস। তার ধারণা তিনি নিজেকে ভালো করেই জানেন, আসলে কিন্তু জানেন না। তার মানে কি? তোমার ধারণা তোমার চেয়ে আমি শ্রাবণী চৌধুরী তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চট করে রেগে যেও না পা, প্রমাণ দিচ্ছি। আমি এই শীতের মধ্যে তাকে কুয়োর পানিতে গোসল করতে বললাম। তিনি যথারীতি গোসল করে ঠান্ডা বাঁধালেন। আমি বললাম, শাহিদ ভাই, কুয়োতলায় চা খেতে খুব ভালো লাগে। উনি রেগুলার সেখানে চা খাওয়া শুরু করলেন। বিকেলে আমরা ব্যাডমিন্টন খেলেছিলাম। তুমি চুপচাপ একা বসেছিলে। তিনি তোমাকে ফেলে আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতেই আনন্দ পাচ্ছিলেন। খেলাটা তার কাছে জরুরি ছিল না, আমার সঙ্গটা অনেক বেশি জরুরি ছিল। এই যে তিনি সব কাজকর্ম ফেলে এখানে ছুটে এলেন, তার পেছনে তোমার যতটা ভূমিকা, আমার ধারণা আমার নিজের ভূমিকা অনেক বেশি। নবনী বলল, তোর জ্বর অনেক বেড়েছে, তুই অসুস্থ মেয়ের মতো কথা বলছিস। এসব সুস্থ কোনো মেয়ের কথা না, এসব হলো বিকারগ্রস্ত মেয়ের কথা। সমস্যা শাহেদের না, সমস্যা তোর।
শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, আমার কোনোই সমস্যা নেই আপা। আমার সমস্যা থাকলে এত সহজে এইসব কথা তোমাকে বলতে পারতাম না। সমস্যা কোথায় আমি তোমাকে ধরিয়ে দিলাম। আমি যা বলেছি তা যে জ্বরের ঘোরে অসুস্থ হয়ে বলেছি তাও কিন্তু না। আমি যা বলেছি তা প্রমাণ করে দিতে পারবো। কিভাবে? কাল আমাদের তিনজনের পাখি শিকারে যাবার কথা। শেষ মুহূর্তে আমি বলবো যাব না, তখন দেখবে শাহেদ ভাই বলবেন, বাদ দাও, যাওয়া বাতিল হয়ে যাবে। নবনী ক্ষীণ স্বরে বলল, তুই এমন সব অদ্ভুত কথা বলছিস কেন রে শ্রাবণী? তোর কি হয়েছে? আমার কিছুই হয়নি আপা, যা সত্যি আমি তাই বলছি। যা সত্যি তুই তা বলছিস না। দিনরাত গল্পের বই পড়ে পড়ে তোর মাথা অন্যরকম হয়ে গেছে। তুই বানিয়ে বানিয়ে প্রচুর মিথ্যা কথা বলছিস। এখানে কোনো ইংরেজ মহিলার কবর নেই। তুই আমাকে বললি কবর আছে, আমি খোঁজ নিলাম। নবনী থেমে গেল, আর কথা বলা অর্থহীন। শ্রাবণী ঘুমিয়ে পড়েছে।